শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করা যাক। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, বিগত ক্লাসে আমরা কি দেখেছিলাম, মানে যে কোনো সেন্টেন্সকে আমরা মূল ক্রিয়াপদ ব্যবহার না করে কেবলমাত্র করতি এই ক্রিয়াপদটি ব্যবহার করেই আমরা যে কোনো বাক্যের অনুবাদ করতে পারি, এবং সেটা করার ক্ষেত্রে আমরা আমাদের প্রক্রিয়াটা কি ছিল সেটা আমরা দেখেছিলাম। মানে সেটা যদি বাক্যটা যদি অকর্মক হয়, মানে কোনো কর্ম না থাকে, তাহলে একরকম বিষয়, আর কর্ম থাকলে সেক্ষেত্রে অন্যরকম বিষয়। এরকম আমরা দেখেছিলাম, তাই তো? ওকে, তো তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি, প্র্যাকটিস না করলে আবার ভুলে যাব। তো আমি কয়েকটা সেন্টেন্স এরকম লিখবো, আপনারা সেগুলোর অ্যান্সার কি হবে সেটা বলবেন। তাতে আমাদের কিছু মানে নতুন নতুন ক্রিয়াপদও আসবে, এবং সেখানে সেই ক্রিয়াপদগুলোকে করটি দিয়ে বললে মূল ধাতুরূপের যে ধাতুটা সেটা আবার কৃত প্রত্যয়ান্ত শব্দটা কেমন হবে সেটাও আমাদের জানা হবে। মোট কথা হচ্ছে একটু কিছু বাক্য মাত্র অভ্যাস করতে হবে। একটু এটা স্ক্রিনটা শেয়ার করি। প্রত্যেকের মনে আছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা যে বাক্যটা নেব সেটা হচ্ছে এরকম: বিষ্ণুঃ শেষনাগে সেতে। সেটার মানে কি? মানেটা সবাই বুঝতে পারছেন? বিষ্ণুঃ শেষনাগে সেতে। বলুন এই বাক্যের কর্তা, কর্ম, ক্রিয়া, বাক্যটার স্ট্রাকচার একটু বলুন। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। বিষ্ণু তো প্রথমা বিভক্তি, মানে আগে বলুন, আমরা যে কোনো বাক্যে যদি আমরা কিছু সেই বাক্যটাকে কোনো রকম কিছু পরিবর্তন করতে চাই বা যা কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে বাক্যটা কোন বাচ্চে আছে। এই বাক্যটা কোন বাচ্চে আছে? এই বাক্যটা তো সতে করতে পারছি তো মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমাদের তো কর্তৃবাচ্যে কর্মবাচ্যের বাক্যের স্ট্রাকচার
মানে কিরকম কি নিয়ম আছে সেটা পুরোপুরি তো ক্লিয়ার একেবারে, এখানে তো কোনো হ্যাঁ, ডাউট কিন্তু শোতে এই ক্রিয়াটা তো শোতে এই ক্রিয়াটা ঠিক বুঝতে পারছি না। ওই সেতে মানে কি? আচ্ছা, আপনারা এই বাক্যের যে কনটেক্সট দেখছেন, বাক্যটার মানে কি? মানে বাকি তো দুটো শব্দ আছে আরো, বিষ্ণু, শেষনাগ, মানে এই দুটো শব্দের সাহায্যে সেতে এই ক্রিয়াপদটার কি মানে মনে হচ্ছে? শেষনাগ, শেষনাগ বলতে সেটাও তো আমার মাথায় ঠিক মানে একটু একটু মনে হচ্ছে, জানি আমার মনে বুঝতে পারছি না। শেষনাগ বলতে শেষনাগ এখানে শব্দটা কোন বিভক্তি আছে? শেষনাগ হয় যদি রাম শব্দের মতো হয়, হ্যাঁ, তাহলে শেষনাগে মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, হচ্ছে সপ্তমী, তাই তো? তাহলে সপ্তমী মানে তাহলে এটা কি তাহলে? তাহলে অধিকরণ কারক হচ্ছে অধিকরণ কারক। তাহলে তার মানে কি হবে? মানে সেই স্থানে আছেন, অবস্থান করছে শেষ নাগে। আচ্ছা, তাহলে বিষ্ণু শেষ নাগে, তাহলে সেতে মানে এবারে ক্রিয়াপদটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কল্পনা করুন বিষ্ণু শেষ নাগে কিভাবে থাকেন? ও মানে শুয়ে থাকেন এইভাবে। হ্যাঁ, ও আচ্ছা, শুয়ে থাকেন। তাহলে এই বাক্যের কর্তাকে বিষ্ণু। সেটা কোন বিভক্তিতে আছে? সেটা প্রথমা বিভক্তি। আচ্ছা, আমরা আমাদের যে বাক্যের যে স্ট্রাকচার, মানে কর্তৃবাচ্য বা কর্মবাচ্যের বাক্যের যে স্ট্রাকচার, সেটা আমরা প্রত্যেকে জানি। তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী কর্তৃবাচ্যে কর্তা কোন বিভক্তিতে থাকে? প্রথমা বিভক্তি। তাহলে আমরা এই বাক্যটা প্রথমা বিভক্তিতে হওয়ার একটা ক্লু পেলাম, তাই তো? মানে বাক্যটা কর্তৃবাচ্যে হওয়ার, যেহেতু কর্তা প্রথমাতে আছে তাই বাক্যটা প্রথমা, সরি কর্তৃবাচ্যে। আচ্ছা, এবারে এই বাক্যে কোনো কর্ম আছে কি? না, কর্ম তো আর নেই। আচ্ছা, শেষ নাগে তো অধিকরণ। হ্যাঁ, শুয়ে থাকা ক্রিয়াটা এই ক্রিয়ার কর্ম হতে পারে কি? শুয়ে থাকা ক্রিয়া ছাড়া কি বাক্য হয় স্যার? আমি বুঝতে পারছি। ক্রিয়া তো থাকবে, মানে কর্ম। আচ্ছা, কর্ম। আচ্ছা, কর্ম। আচ্ছা, আপনারা জাস্ট নিজেরা একটু ভাবুন যে শুয়ে থাকা, আমি শুয়ে আছি, বা যে শুয়ে থাকা ক্রিয়াকে ব্যবহার করে আমি কোনো কর্ম বলতে পারবো? মানে শুয়ে থাকা ক্রিয়াকে যদি প্রশ্ন করতে হয়, অলওয়েজ কি হবে? কে শুয়ে আছে? আর যদি বলি কি শুয়ে আছে, তার উত্তরে সে কর্তা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে? হ্যাঁ, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, কিন্তু কি শুয়ে আছে বললে যে উত্তরটা পাবো সেটাও কর্তা। মানে শুয়ে থাকা ক্রিয়াটা করছে সে, মানে কোনো কর্ম আমরা এখানে পাবো না। মানে কোথায় এবং কে, এই দুটো প্রশ্ন হতে পারে। তাহলে শুয়ে থাকা ক্রিয়াটা হচ্ছে অকর্ম ক্রিয়া, তাই তো? তাই কোনো কর্ম নেই বাক্যে। আচ্ছা, এবারে কর্তৃবাচ্যে তাহলে কর্ম নেই। কর্তৃবাচ্যে আমরা কি জানি বাক্যের স্ট্রাকচার কি হয়? কর্তা প্রথমা বিভক্তিতে থাকে আর কর্ম হচ্ছে দ্বিতীয় বিভক্তি থাকে। এই ক্রিয়াটা যেহেতু অকর্মক তাই কোনো কর্ম নেই। আর একটা অংশ পড়ে থাকে কি ক্রিয়া। ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হয়? ক্রিয়াপদের স্ট্রাকচার একটা গচ্ছতি গচ্ছত হয়, এইভাবে হয়। আর পরস্মৈ পদ প্রত্যয় যোগ হলে আর এটা সেবতে পদ হলে মানে শুধুমাত্র ধাতু প্লাস প্রত্যয়। তাহলে এখানে কি ধাতু? সি ধাতু, তার সঙ্গে তে প্রত্যয় আছে, মানে এই ধাতুটা আত্মনেপদী, তাই সেতে এরকম হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কর্তৃবাচ্যের বাক্যের যে স্ট্রাকচার সেটা পুরোপুরি এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? মানে একটা বাক্য কোন বাচ্চা আছে সেটা আমরা ক্রিয়াপদ, কর্তা, কর্ম এগুলো দেখে বুঝতে পারি আমরা। এখানে বাক্য কর্তৃবাচ্য। ও, আমি এই সেবতে আসলে সেবা হচ্ছে সেবা, মানে ভার্বটা সেবা, আর এখানে ভার্বটা শোয়া, মানে সেটা ওই শয়ন করা, কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি হয়? একটা ইয়কার থাকে। সেবিয়াতে এরকম হবে। এখানে ইয় নেই, সুতরাং এটা এরকম হবে। তাহলে ইয় নেই। আচ্ছা, তাহলে এবারে এই বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করি, এই বাক্যটাকে যদি আমরা কর্মবাচ্যে করি, তাহলে কি হবে? কর্মবাচ্যে
আগে বলুন এই বিশ- বাক্যটা বিশ- কর্মবাচ্যে হওয়া সম্ভব কিনা আগে বলুন। আচ্ছা স্যার, শেষনাগ বলতে কি? শেষনাগ মানে? শেষনাগ মানে আমরা মানে ওই আমাদের বিষ্ণুকে দেখেন না সেই ও মানে শুয়ে থাকার সর্প যে সর্প অবস্থানটা। শেষনাগ বলতে সেই বাসুকি। ও বাসুকি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তার বিষ্ণু। বাসুকি সেই আচ্ছা। তার উপরে শুয়ে থাকেন, হুম, সেই যে আমরা ছবিতে দেখি সেরকম। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে এই বাক্যে আমরা তাহলে কি করব, বাক্যটা যদি কর্মবাচ্যে আমরা করি, কর্মবাচ্যে করা কি সম্ভব? আমরা কর্তৃবাচ্য থেকে বাক্যকে চেঞ্জ করলে সেটা দুটো বাচ্য হতে পারে, হুম, হয় কর্মবাচ্য হুম, না হলে ভাববাচ্য। ভাববাচ্য। ভাববাচ্য কখন হবে? যখন হচ্ছে কর্ম থাকবে না তখন হুম, ভাববাচ্য, হুম, মানে বাই ডিফল্ট অটোমেটিক। হুম, হুম। তাহলে এই বাক্যে কোনো কর্ম আছে কি? না, তাহলে এই বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটা কোন বাচ্য হবে? ভাববাচ্য। ভাববাচ্য। আচ্ছা, ভাববাচ্যের নিয়ম আমাদের জানা আছে, গত ক্লাসে বলা হয়েছিল। কর্তা কোথায় যাবে? কর্তা হচ্ছে প্রথমা থেকে কোথায় যাবে? তা আহ, ক- কর্তা তৃতীয়াতেই যাবে, যেমন কর্মবাচ্যে যায় তেমনই। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, কর্ম ও যেহেতু হ্যাঁ, নেই তাহলে তাহলে কর্ম বিষ্ণু চেঞ্জ না। হচ্ছে না। অধিকরণে সপ্তমী সপ্তমী সপ্তমীই থাকবে, ওগুলো তো চেঞ্জ হয়ই না। কর্তা কর্ম বাদ দিয়ে চেঞ্জই হয় না আর। আচ্ছা, এবারে ক্রিয়াপদ। হ্যাঁ, ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হয়? ধাতু প্লাস প্লাস আঁচপনে পদ। হ্যাঁ, হ্যাঁ। এবারে আঁচপনে পদের কোন প্রত্যয়টাকে নেব? নটার মধ্যে কোনটাকে নেব? প্রথম, একদম প্রথমে যে সে, একদম প্রথমটা, কারণ এখানে কাকে দেখে চলবে কেউ নেই, সেই বোধহয় আছে। প্রথমটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমরা এখন এই আমরা যেটা শিখেছি করতি দিয়ে যেটা শিখেছি আমরা, হ্যাঁ হ্যাঁ। সেটা দিয়ে করলে কেমন হবে? বাংলাতে আমরা কি বলি, মানে যদি বলি মানে শুয়ে শুচ্ছে, সেটাকে যদি আমরা করছে করছি শয়ন কেমন হবে? করছে, শয়ন শয়ন করছে। করছে। তাহলে কি হবে বাক্যটা? বিষ্ণু না, বিষ্ণু না কর্তৃবাচ্যে, না, হ্যাঁ করছে। বিষ্ণু শেষ না আগে শয়নাম করতি। করতি। আপনারা কি গত ক্লাসের স্টাডি মেটেরিয়ালটা দেখেনি না একদম? হ্যাঁ দেখেছি, আজকে আমি একটু ব্যাংকে গেছিলাম, সকালে দেখেছি। কালকে আচ্ছা, রাত্রে হ্যাঁ একটু করেওছি, সকালে একটু দেখেছি। ও, ব্যাংকটা একটু দূরে, আলিপুরে থাকি, বিহালায় কয়েকটা ব্যাংক। আচ্ছা, আচ্ছা। সকালে তাহলে দেখেছি। বাক্যটা কি হলো? বিষ্ণু শেষ না আগে শয়নম করতি। আচ্ছা, এবারে দেখুন, এবারে এই বাক্যটাকে কিন্তু আমরা যদি কর্মবাচ্যে করি, এই বাক্যটা এবারে খেয়াল করে দেখুন, এই বাক্যে যখন সেতে ছিল তখন কিন্তু কোনো কর্ম ছিল না। এখন এই বাক্যে হচ্ছে বিষ্ণু কর্তা প্রথমাতে আছে। আচ্ছা, দেবাশিস বাবু, আপনার কোনো সমস্যা হচ্ছে? মানে হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আমিও দেখিনি, আমার আসলে আমার তো এই স্ক্রিনটা অন ছিল না, আমার ওই স্ক্রিনটাই মানে ডিসপ্লেতে ছিল, বোঝাও যায়নি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখানে যখন আমরা করতি দিয়ে করলাম তখন বাক্যটা দেখুন, শেষ না আগে সপ্তমী এক বচন অধিকরণ কারক, শয়নামটা কোথায় আছে? কর্ম হয়ে গেছে, 2 1, এটা ক্রিয়াপদ। তাহলে যখন সেতে ছিল তখন কোনো কর্ম ছিল না, এখন আমরা যখন করতি ইউজ করেছি তখন আমরা কর্ম পেয়েছি। এই বাক্যটাকে যদি আমরা এখন বাচ্য পরিবর্তন করি তাহলে সেটা কোন বাচ্চে হবে? কোন বাচ্চা হবে তাহলে?
বিষ্ণু তো বিষ্ণু 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 হ্যাঁ বিষ্ণু নাম। যেমন হয়, যেমন নিয়ম, কর্মবাচ্চা গেলে যেমন নিয়ম, কর্তা তৃতীয়াতে যাবে, হুম, তাহলে বিষ্ণু বা বিষ্ণু বিষ্ণু অধিকরণ যেমন ছিল তেমন থাকবে। কিন্তু স্বয়নাম কি করে কর্তা স্বয়নামের এটা কি শব্দ? স্বয়নাম কর্ম। হ্যাঁ কর্ম, যেমন হ্যাঁ প্রশ্ন করুন, কি করছে? শয়ন করছে, স্বয়ন করছে। কে করছে? বিষ্ণু কর্তা, স্বয়ন কর্ম। তাহলে স্বয়নামটা কার মতো হয়? ফল শব্দের মতো, ক্লিবলিঙ্গের শব্দ এটা। তাহলে এটাও কি হবে? প্রথমাতে কি হবে? স্বয়নামই হবে, স্বয়নামই হবে। কলম স্বয়নাম। আর পরবর্তীটা চেঞ্জ হলে কি হবে? ক্রিয়াতে। ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটা করে বাক্য পাই, সেই বাক্যটাকে আমরা মানে চারটে ভাবে চেঞ্জ করতে পারি, তাই তো? সেটা ফার্স্ট হচ্ছে সেটাকে বাচ্য পরিবর্তন করতে পারি, তারপরে করতে দিয়ে করলে তার বাচ্য পরিবর্তন করতে পারি, তাই তো? হ্যাঁ, এরকম আমরা তাহলে এবার থেকে যে কোনো সেন্টেন্স পেলে তার চারটে এরকম ফর্ম তৈরি করতে পারবো। এরপরে ধরুন একটা বাক্য দেওয়া হচ্ছে এরকম, সহ রামঃ মিত্রম। আচ্ছা স্যার, একটা কথা, বিষ্ণু কি রাম শব্দের মতো? বিষ্ণু না, বিষ্ণু না না, বিষ্ণু সাধু শব্দের মতো। শেষে কোন শব্দ আছে? কোন অক্ষর আছে? উকার। উকার। আর উকারান্ত পুংলিঙ্গ শব্দ। আপনারা কি পড়েছেন? সাধু। হ্যাঁ হ্যাঁ, সাধু। সাধু শব্দ। আমরা সবসময় দেখবো শেষে সাধু না হলো। হ্যাঁ ঠিক আছে, শেষে কোন অক্ষর দেখার পরে আমাদের দেখতে হবে ওটা কোন লিঙ্গের শব্দ। তারপরে আমরা যে শব্দ পড়েছি উকারান্ত পুংলিঙ্গ, এটা হচ্ছে অ্যাড্রেস, তাহলে উকারান্ত পুংলিঙ্গ আমরা যেটা পড়েছি তার সাথে মিলিয়ে চালাবো। আচ্ছা, এবার এই বাক্যটা আছে, সহ রামঃ মিত্রম রক্ষতি। এই বাক্যটাকে আগে বাংলাটা বলুন, কি হবে এই বাক্যের বাংলা? কি? আচ্ছা ঠিক। এবার এই বাক্যটার হচ্ছে স্ট্রাকচারটা কিরকম আমরা দেখবো প্রত্যেকটা এই বাক্যের স্ট্রাকচার। দেবাশিস বাবুর কথাটা বোঝা যাচ্ছে না। সহ রামঃ, ওটা মানে কি বললেন উনি? সহ রামঃ মিত্রম রক্ষতি। এই রাম মিত্রকে রক্ষা করছে। হ্যাঁ, সেই রাম মিত্রকে। হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে আমরা প্রত্যেকটার অ্যাড্রেস দেখবো। রাম এই বাক্যের কর্তা, তাই তো? কোথায় আছে তাহলে? আগে এটা কোন বাচ্চের বাক্য? কর্তৃবাচ্যের বাক্য। তাহলে কর্তৃবাচ্যের বাক্য, তাই কর্তা এখানে রাম কর্তা। তাহলে স্বাভাবিকভাবেই সে প্রথমাতে আছে, প্রথমা এক বচনে আছে, একটা কর্তা, তাই এক বচন। আচ্ছা, কাকে রক্ষা করছে? মিত্র। মিত্রকে। তাহলে মিত্র এখানে কোথায় আছে? কর্ম। কর্ম। হ্যাঁ, তাহলে কর্ম হওয়ার জন্য এটা কোথায়? দ্বিতীয় এক বচন। আর রক্ষতি হচ্ছে ক্রিয়াপদম। কোথায় আছে এটা? তাহলে কর্তা অনুসারে চলবে, তাই তো? কর্তা যেহেতু প্রথম পুরুষ এক বচন, তাই রক্ষতীয় প্রথম পুরুষ এক বচন। আচ্ছা, সহ এটার অ্যাড্রেস কি হবে তাহলে? এটার অ্যাড্রেস কি? এটা কি রামের বিশেষণ? হ্যাঁ, বিশেষণ। হ্যাঁ, তাহলে এটা আমরা বলবো যে বিশেষণম। বিশেষণম, আচ্ছা সরি, বিশেষণপদম কস্য রামস্য। রামের বিশেষণ, তাই তো? রামস্য বিশেষণম। তাহলে রামের রাম আছে সেখানে থাকবে প্রথম এক বছর। এইভাবে হচ্ছে আমাদের একটা বাক্যের স্ট্রাকচারকে দেখতে হবে আগে। আচ্ছা, এবার এই বাক্যটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি তাহলে কোথায় যাবে? এটা কোন বাচ্চা যাবে?
যেহেতু কর্ম আছে তাই কর্ম পাচ্ছে। আচ্ছা, তাহলে চেঞ্জ করলে কি হবে? আচ্ছা, আগে প্রথমে রামটাকে চেঞ্জ করি, কর্তাকে আগে চেঞ্জ করি। আগে রামেনে করলাম, কর্তা তৃতীয়ায় গেল। হুম। তে সহাটা তেন। আচ্ছা, ওটা আমরা পরে দেখছি, আমরা ওটা বিশেষণ আমরা জানি। আচ্ছা আচ্ছা, ঠিক। মিত্রটা কোথায় যাবে? মিত্র মিত্র কর্ম হ্যাঁ, প্রথম আসবে। প্রথমাতে আসবে। মিত্রম। আর ক্রিয়াপদের কি হবে? রক্ষ ধাতু, তার সাথে কি হবে? ইয়া যোগ হবে। কাকে দেখে চলবে? কর্মকে দেখে চলবে। কর্মের পুরুষ বচন কি আছে? প্রথম পুরুষ এক বচন, তাই প্রথম পুরুষ এক বচনে তে, রক্ষ্যতে। আচ্ছা, এবার আমরা জানি যে বিশেষণ বিশেষ্য কি হয়? বিশেষ্যের যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তি। এখানে বিশেষ্য রামেন পুংলিঙ্গ, তৃতীয়া বিভক্তি এক বচন, তাহলে তার বিশেষণ সহটাও হ্যাঁ, পুংলিঙ্গ, প্রথম তৃতীয়া বিভক্তি এক বচনে কি হবে? তৎশব্দের তেনা, তেন। তাহলে তেনা তৃতীয়ার এক বচন। আচ্ছা, এবারে এই বাক্যটাকে যদি আমরা করতি দিয়ে করি তখন কেমন হবে? সহ রামঃ মিত্রম রক্ষতি। কিসে করবেন বললেন স্যার? করতি মানে আমরা যেটা শিখছি আরেকটা ফর্ম, যেটা কি হয়? করতি দিয়ে। করতি, হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে করলে কেমন হবে? হুম। রক্ষম করতি তেন রামেন। বাংলাতে আমরা কি বলি? বাংলাতে কি বলি আমরা? বাংলাতে বলি রক্ষা করছে। হ্যাঁ, তাহলে রক্ষা, রক্ষাম, লতা শব্দের মতো, লতা শব্দের মতো। আচ্ছা, তাহলে সহ রামঃ, তারপরে কি হবে? মিত্রস্য। হ্যাঁ, রক্ষণম অথবা রক্ষাম দুটোই হতে পারে। রক্ষাম করত। মিত্রস্য রক্ষাম অথবা রক্ষাম করতি। আচ্ছা, এবার এটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি কি হবে? তেনা রামেন কি হবে? না, মিত্র না। আচ্ছা, আপনারা কি শিখেছেন এখনো পর্যন্ত? যেটা কর্তা কর্ম মানে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কর্তা কর্ম ক্রিয়া, এই তিনটে ফর্ম চেঞ্জ হয়, এর বাইরে কোনো কিছু চেঞ্জ হয় কি? তাহলে মিত্রস্যই। আচ্ছা, আপনারা বাংলাতে বললে দেখুন, বাংলাতে বললো তাই হচ্ছে। দেখুন, সেই রাম মিত্রের রক্ষা করছে, আর ওটাকে যদি কর্মবাচ্য বলেন তাহলে সেই রামের দ্বারা মিত্রের রক্ষা করা হচ্ছে। মানে মিত্রেরটা কিন্তু তেমন মানে যেমন কর্তৃবাচ্যে তেমনই আছে কর্মবাচ্যে। বাংলাতে চেঞ্জ হচ্ছে কি? মিত্রের ওটাই থাকছে, তাহলে মিত্রস্যই থাকবে। আর কর্ম এখন কি হয়ে গেছে? রক্ষাম বা রক্ষণমটা কর্ম। এটাকে আমরা কি করতে পারি? এবারে প্রথমাতে নিয়ে যেতে হবে। আর রক্ষাম কার মতো চলে? এটা হচ্ছে লতা শব্দের মতো, রক্ষা। তাহলে প্রথমাতে কি হবে? রক্ষা। আর এটা রক্ষণমটা হচ্ছে ত্রিবলিঙ্গের শব্দ, ফলমের মতো, তাই এটা প্রথমাতে কি হবে? রক্ষম। রক্ষণম। রক্ষণম, হ্যাঁ রক্ষণম। আর ক্রিয়াপদটা কি হবে? ক্রিয়াতে। ক্রিয়াতে। বোঝা গেছে? এবার তাহলে একটু কঠিন দেওয়া যাক।
আচ্ছা, এই বাক্যটা সবার পরিচিত, হ্যাঁ, বলুন কি হবে? আগে জাস্ট বাক্যের স্ট্রাকচার গুলো দেখুন, মানে আমাদের আগে এই বাক্যটা কোন বাচ্চের বাক্য? ফার্স্ট হচ্ছে আমাদের করতেই চোখ পারছে। যাবে হচ্ছে একটা বাক্য বোঝার জন্য, ফার্স্ট আমাদের চোখ যাবে হচ্ছে সবসময় ভার্বটা ক্রিয়াপদের দিকে। হ্যাঁ, ক্রিয়াপদের স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবো বাক্যটা হ্যাঁ। কোন বাচ্চের বাক্য, করতেই পারছে বা কর্তৃবাচ্যের বাক্য। আচ্ছা, এবার দেখতে হবে তাহলে এই বাক্যের কর্তাকে। গ্লানি। গ্লানি কর্তা, এটা ধাতু কি ধাতু? ভূ ধাতু। ভূ ধাতু আমরা জানি যে ভূ ধাতু অকর্মক। হুম, আচ্ছা, কর্ম হয় না এটা। হুম। আচ্ছা তাহলে, আচ্ছা বাকি স্ট্রাকচার গুলো কি আছে? ধর্মস্য তো ষষ্ঠী বিভক্তি আছে। হ্যাঁ, ধর্মস্য ষষ্ঠী আছে, যদা 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 হি। যদা যদা এগুলো হচ্ছে অব্যয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অব্যয়ের কোনো কি হয় না, অব্যয়ের কোনো ব্যয় ব্যয় পরিবর্তন হয় না, হয় না। মানে কোনো হুম। চেঞ্জ হয় না। হুম, যদা এটাও অব্যয়, অব্যয়। হিটাও তাই। ও, মানে এগুলোর কোনো চেঞ্জ হবে না। হুম, গ্লানি হচ্ছে কর্তা, তাই কোথায় আছে? প্রথম আর এক বচন। হুম, আর ভারত এটা সম্বোধন পদ। আচ্ছা, ও সম্মান। হে ভারত মানে হে অর্জুন, এখানে অর্জুনকে বলা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সম্বোধন। হুম, তাহলে চেঞ্জ তাহলে কোথায় হবে? এই বাক্যটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? কোন বাচ্চে গিয়ে দাঁড়াবে? কর্ম নেই যেহেতু, তাহলে ভাব বাচ্য, অকর্মক ধাতু। হুম, হ্যাঁ, হ্যাঁ, আর এই বাক্যটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি তাহলে কি হবে? কি হবে? যদা যদা হি ধর্মস্য, এটা তো একই থাকছে, তাহলে একই গ্লানিটা থাকবে। থার্ড মানে এতে হবে, করণ হ্যাঁ, কারকে হবে। করণ কারকে না, গ্লানিটা তৃতীয়াতে যাবে। মানে হ্যাঁ, ব্যাপারটা তৃতীয়া, হ্যাঁ, করণ কর্তা তৃতীয়া করণ বিভক্তি। হয়ে যাবে না ম্যাডাম, কর্তাটা হ্যাঁ, করণ হ্যাঁ, হবে ঠিক। না, কর্তা হ্যাঁ, কর্তাই মানে থাকবে, তৃতীয়া তৃতীয়াতে বিভক্তি যাবে। হবে। তাহলে এখানে তাহলে গ্লানি হরি শব্দের মতো, পুংলিঙ্গ হ্যাঁ, হরি শব্দ, তৃতীয়াতে কি হয়? হ্যাঁ, হরি হরি না। হরি না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হরি কি না, হবে? গ্লানি গ্লানি না। না। আর ভূ ধাতুর মানে ধাতু কি? ভূ, তার সাথে ইয়া যোগ করতে হবে। হ্যাঁ, আর প্রত্যয় কি হবে? এটা ভূগতে যেহেতু ভাব পাচ্ছে তাহলে ভূয়াতেটাই হবে। হলো। আচ্ছা, এবার এটাকে আমরা করতি দিয়ে বলতেই পারি, মানে গ্রামাটিক্যালি বলতে পারি, কিন্তু আর বলি না আমরা, মানে ব্যাপারটা গ্লানি হয়, মানে যখন যখন গ্লানি হবে, এটাকে আমরা আর হবেটাকে আর আমরা কখনো করছে দিয়ে বলি কি? প্রয়োগ করি না আমরা। গ্রামাটিক্যালি করতে পারি যে গ্লানিহি ভবনম করতি, মানে গ্রামাটিক্যালি করতে পারি, কিন্তু এরকম প্রয়োগ হচ্ছে আমাদের অনুভবে নেই। মানে হওয়াটাকে আবার করছে দিয়ে আমরা বলি না, হচ্ছে হওয়াটা করছে এরকম আমরা বলি কি? আর বলি না। তাহলে ওইটা আমরা ওই জন্য আর ওটা করছি না। দেখুন তাহলে মানে যতই কঠিন বাক্য দেওয়া হোক, কিন্তু সেটাকে আমরা স্ট্রাকচারটা বুঝে গেলে খুব সোজা। মনে রাখতে হবে, হ্যাঁ, সেই স্ট্রাকচারটা বুঝতে প্র্যাকটিস করতে হবে। একদমই। এরপরে আমরা এরকম একটা দেখি, এটাও শ্রীমদ্ ভগবদ গীতারই লাইন, তাই তো? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ, অর্থাৎ শ্রদ্ধাবানই জ্ঞান লাভ করে।
আচ্ছা, এবারে জাস্ট এই বাক্যটা স্ট্রাকচার দেখুন। এই বাক্যের কর্তাকে আগে ফার্স্ট দেখবো ক্রিয়াপদ। লভতে ক্রিয়াপদটা দেখে কি মনে হচ্ছে বাক্যটা কোন বাচ্চের? ভালো করে ক্রিয়া বলে ভাব। ভাব বাচ্চ হলে কিন্তু এটা ইয়া থাকতো। ও হ্যাঁ হ্যাঁ, ইয়া থাকতো। এখানে ধাতু প্লাস শুধু প্রত্যয় আছে, ধাতু প্লাস অনলি প্রত্যয়, কোনো মধ্যে ইয়াকার কোথাও আছে কি নেই? তাহলে এটা ওই কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য, কিন্তু ওই সেবতের মতন যাচ্ছে। হ্যাঁ, সেবাদের মধ্যে, কিন্তু বাচ্চ তো কর্তৃবাচ্য। হ্যাঁ, বাচ্চাটা হ্যাঁ কর্তৃবাচ্য। হ্যাঁ, তাহলে বাক্যটা কর্তৃবাচ্যের বাক্য। এবার এই বাক্যের কর্তাকে কর্ম কি? আচ্ছা, কে লাভ করে? তৎপরহ না, এগুলো বিশেষণ, এগুলো পরে আছে। কে লাভ করে? শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান, হ্যাঁ হ্যাঁ শ্রদ্ধাবান। মানে যে শ্রদ্ধাবান সে লাভ করে। তাহলে শ্রদ্ধাবান হচ্ছে আমাদের এখানে কর্তা। তাহলে এ আছে হচ্ছে প্রথমার এক বচনে আছে। লবতে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ এটাও আছে প্রথম পুরুষ, যেহেতু কর্তা প্রথম পুরুষ এক বচন, তাই এটাও প্রথম পুরুষ এক বচন। কি লাভ করে? জ্ঞান লাভ, জ্ঞানম কর্ম। জ্ঞান হচ্ছে কর্ম, তাই তো? এটা আছে হচ্ছে দ্বিতীয় এক বচন। আচ্ছা, এই দুটো তাহলে কি? এই দুটো কোথায় আছে? এই দুটো আমরা দেখছি প্রথমার এক বচনে আছে। এটাও প্রথমার এক বচনে আছে। তাহলে সমান বিভক্তি মানে একই রকম আছে। এই বাক্যে এই যে দুটি পদ, সেটা কার মতো দেখতে লাগছে? কার সাথে মিলছে? এটার সাথে মিলছে। তাহলে কি এটা? এই দুটো হচ্ছে কর্তার বিশেষণ। আচ্ছা, ঠিক আছে, এটা বিশেষণ, এটাও বিশেষণ, কর্তার বিশেষণ। এই শেষের শব্দটা স্যার কি? সংযতে ইন্দ্রিয়। সংযত ইন্দ্রিয়। সংযত ইন্দ্রিয় যারা, মানে যার সংযত ইন্দ্রিয় যার, সে মানে যার ইন্দ্রিয় সংযত হয়ে আছে, সেই রকম শ্রদ্ধাবান পুরুষ। আর তৎপরহ বলতে যে সবসময় জ্ঞান লাভের জন্য তৎপর, এইরকম। তাহলে এই বাক্যটাকে যদি আমরা এখন চেঞ্জ করি কর্মবাচ্যে, তাহলে কি হবে? কর্তা কোথায় যাবে? কর্তা তৃতীয় বিভক্তিতে। তৃতীয় বিভক্তিতে যাবে। আচ্ছা, শ্রদ্ধাবান শব্দটা কার মতো হয়? শ্রদ্ধাবান শব্দ হচ্ছে এক্সাম্পল হচ্ছে ভগবত শব্দ। আচ্ছা, আসলে মূল শব্দটা হচ্ছে কি? মূল শব্দ হচ্ছে যখন এরকম বান পাবেন, শ্রদ্ধাবান, ভগবান, ঠিক আছে, শব্দগুলো আসলে তকারান্ত শব্দ। মানে মূল শব্দটা হচ্ছে বৎ, এটা মূল শব্দ, মানে তকারান্ত শব্দ। কেমন? তকারান্ত পুংলিঙ্গ শব্দ। না, এবার তৃতীয়াতে কেমন হয় এটা? তৃতীয়াতে হচ্ছে হয় শ্রদ্ধা বতা, ভগবতা শ্রদ্ধা বতা। তাহলে শ্রদ্ধা বতা, তারপরে কি হবে? শ্রদ্ধা বতা হলো, এরপরে লভতেটা কি হবে? লভ্যাতে, লভ্যাতে, গুড। তারপরে জ্ঞানমটা হচ্ছে দ্বিতীয় থেকে কোথায় যাবে? মানে প্রথমা লিঙ্গ। জ্ঞানম, জ্ঞানম থাকবে। আচ্ছা, আর এগুলো কোথায় যাবে? বিশেষণ। এগুলো ওই বিশেষণ তো কর্তার মতো হবে, তা মানে তাহলে কেমন হবে? তৎপর, এটা হচ্ছে অকারান্ত শব্দ পুংলিঙ্গ, তাহলে এটা রাম শব্দের মতো। তৎপরে না ইন্দ্রিয়েণ। হ্যাঁ, শ্রদ্ধাবতা লভ্যতে জ্ঞানম তৎপরেণ সংযতে ইন্দ্রিয়েণ। আচ্ছা, এটাকে যদি আমরা করতি দিয়ে বলি, বলুন ম্যাডাম।
না, বলছি যে এমনি মানে করতে মজাই লাগছে, কঠিন আছে কিন্তু করতে ভালোই লাগছে। হ্যাঁ, জাস্ট ওই স্ট্রাকচারটা মাথায় থাকলেই খুব সোজা। আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা করতি দিয়ে করি, এই বাক্যটা কর্তৃবাচ্যের বাক্যটাকে, তাহলে কেমন হবে? আচ্ছা, লাভ করা, এটাকে আমরা করছে দিয়ে বললে কি বলি? লাভ করা বলি। লাভ করছে, তাই তো, লাভ হ্যাঁ, করছে। লাভ করছে, হ্যাঁ। তাহলে শব্দটা কি হবে? লাভম, হ্যাঁ, তাই তো, লাভম। তাহলে কি হবে বাক্যটা বলুন, কি হবে? শ্রদ্ধাবান শ্রদ্ধাবান হ্যাঁ, লাভম হ্যাঁ, লাভম করোতি। করোতি। জ্ঞানটা কোথায় যাবে? জ্ঞানস্য। জ্ঞানস্য। শ্রদ্ধাবান লাভং করোতি জ্ঞানস্য জ্ঞানস্য তৎপরঃ তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। সংযতেন্দ্রিয়ঃ। এটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি কি হবে? এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ হবে এটা। একই রকমই যেমনটা করেছেন, শ্রদ্ধাবতা আগের বাক্যটা যেমন করেছেন সেরকমই হবে, সবকিছু একই রকমই হবে, শুধু এখানে লাভমটা প্রথমাতে যাবে, বাকি সব একই রকমই থাকবে, তাই তো? তাহলে কি হবে? লাভাটা কিসের মতো হবে স্যার? ওটা বললাম, লিখে দিয়েছি দেখুন, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে হ্যাঁ, রামের মতোই হবে। প্রথমাতে গেলে লাভঃ, শ্রদ্ধাবতা লাভঃ, পরবর্তীটা কি হবে? ক্রিয়াতে জ্ঞানস্য, তারপরে তৎপরেণ সংযতেন্দ্রিয়েণ। বেশ সোজা না? না, কঠিন আছে কিন্তু করতে ভালো লাগে, পারলে মনে হয় পারলাম, কিন্তু দেখুন মানে দেখে কি মনে হচ্ছে পেরে যাবেন? হ্যাঁ, সেই করতে করতে অভ্যাস করতে করতে ওটাই। আচ্ছা, এবার আপনাদের এগুলো মনে আছে না? ওই চন্দন স্যার আপনাদেরকে প্রত্যেকটা বারের নাম এবং সেগুলোই আজকে, কালকে, গতদিন এগুলো শিখিয়েছে। আচ্ছা, আপনাদের হয়েছে লিট লকার হয়েছে? লিট মানে অতীতকাল স্যার? অতীতকালে লং লকার, ভবিষ্যৎটা হয়নি, ভবিষ্যৎটা হয়নি। আচ্ছা, অতীতকালটা হয়েছে, তাই তো? অতীতকাল, হ্যাঁ, মানে গতদিন অতীতকালটা বলেছেন। আচ্ছা, এবারে বলুন, আমাদের হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার প্রিয় লাইন বলুন। প্রিয় লাইন মুখস্থ নেই স্যার, কি প্রিয় লাইন? সুখে দুঃখে ওইটা কি মানে সমান, মানে স্থিতপ্রজ্ঞ। সুখে দুঃখে সমে ভূত্বা লাভ জয়া জয়ু। হ্যাঁ, ওইটাই ভালো। এরকম আরো আছে, হ্যাঁ, কয়েকবার পড়েছি কিন্তু মুখস্থ হয়নি কিছু। আচ্ছা, কয়েকবার মানে বার দুয়েক পড়েছি, পুরোটা পড়তেই পারি না ভালো করে, মুখস্থ তো পরের কথা। একটা বাক্য আছে দেখবেন এরকম, কান্ডিবম শ্রমসতে হস্তাৎ, এটা একটা বাক্য। আর একটা হচ্ছে এখানেই, এটা আমরা প্রথম অধ্যায়ে দেখি, যখন ওই শ্রীকৃষ্ণ যখন মানে অর্জুন বিষাদ্য প্রথম অধ্যায়ে আর কি, সেখানে অর্জুন আর কি শ্রীকৃষ্ণকে নিজের বিষাদের কথা বলছে, যে গান্ডীব হচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে, গান্ডীবম শ্রমসতে হস্তাৎ,
ত্বকচৈব পরিদায়িষ্যতে। ত্বক, এই সামনে আমরা যাদেরকে আমি দেখছি সবাই আমার নিজের আপনজন, তাদেরকে দেখে আমার গান্ডীব হচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে, আর ত্বক হচ্ছে আমার ত্বক হচ্ছে জ্বালা করছে। আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে দুটো বাক্য আছে পরপর, এটা একই লাইন শ্লোকের বাক্য দুটো, যেহেতু দুটো ক্রিয়াপদ আছে আমরা দুটোকে নিয়েছি, দুটো সেন্টেন্স। আচ্ছা বলুন, প্রথম সেন্টেন্সটা, এই বাক্যটাকে যদি আমরা স্যার এই যে ভার্বটার ওটা উচ্চারণটা কি হচ্ছে? ওটা শ্রম সাথে, ওটা অনুসার আছে, শ্রম সাথে। ও শ্রম সাথে, শ্রম সাথে, শ্রম সাথে মানে পড়ে যাচ্ছে আর কি, ওই গান্ডীবটা হাত থেকে পড়ে যাচ্ছে। শ্রম সাথে। আচ্ছা এখানে তাহলে ক্রিয়াপদ দেখে কি মনে হচ্ছে? এটা তো কোন শ্রম বাচ্চার সাথে কর্তৃবাচ্যই তো হচ্ছে। কর্তৃবাচ্য, যেহেতু কোনো ইয়কার পাচ্ছি না আমরা, হ্যাঁ ইয়কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে বাক্যটা কর্তৃবাচ্যের বাক্য। এই বাক্যের কর্তাকে কে পড়ে যাচ্ছে? গান্ডীব। কি পড়ে যাচ্ছে? সেটাও গান্ডীব। গান্ডীব। তাহলে কে এবং কি দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর একই, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটাই কর্তা, আর কে দিয়ে পাচ্ছি সেটা কর্তা। তাহলে বুঝতে হবে যে ওখানে ওটা মানে ক্রিয়াটা আর কি অকর্ম, আচ্ছা। মানে পড়ে যাচ্ছে, এটার আর কোনো কর্ম হয় না। পড়ে যাওয়া ক্রিয়াটা যে করছে সেই কর্তা। কি আর কে দুটো দিয়েই যখন প্রশ্ন করে একই উত্তর পায়, তাহলে বুঝতে হবে ক্রিয়াটা অকর্ম। যখন কি আর কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আলাদা, তখন বুঝতে হবে ক্রিয়াটা সকর্ম। তাহলে এখানে কর্তা হচ্ছে গান্ডীব, তাই তো? হ্যাঁ। তাহলে এক, এটা কর্তা, এক এক, এটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা হস্তাতটা কোথায় আছে? কোথা থেকে? হস্তাত, মানে হস্ত থেকে। তাহলে এটা হচ্ছে অপাদান, তাই তো? অপাদান বলে অপাদান পঞ্চমী আছে, এটা পঞ্চমী এক বছর আছে। এবার এই বাক্যটাকে তাহলে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে? কোন বাচ্চা হবে চেঞ্জ করলে? হস্তের দ্বারা না, অপাদান তো ম্যাডাম চেঞ্জ হবে না। এই বাক্যটাকে বাংলাতে অপাদান চেঞ্জ, হ্যাঁ অপাদান চেঞ্জ, না না, হ্যাঁ শুধু কর্তা, কর্ম আর ক্রিয়া, এই তিনটে স্ট্রাকচার চেঞ্জ হয়। তাহলে কর্তা তৃতীয়াতে যাবে, যেহেতু কর্ম নেই তাহলে চেঞ্জ করলে কোন বাচ্চা হবে? ভাব বাচ্চা। হ্যাঁ ভাব বাচ্চা, হ্যাঁ। তাহলে কর্তা কোথায় যাবে? তৃতীয়াতে যাবে। গান্ডীব শব্দ ফল শব্দের মতো, তাহলে গান্ডীবে না ফলে না। আর শ্রম সাথে কি হবে? ধাতু আর তে, যেহেতু মানে ভাব বাচ্চ, তাই মানে ক্রিয়াপদটা ফিক্সড, প্রথম পুরুষ এক বচন। হস্তাত যেমন ছিল তেমন থাকবে। এটার বাংলা মানে কি হবে? গান্ডীবের দ্বারা হাত থেকে পড়ে যাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই তো? বাংলা করলে এটাই হবে। আচ্ছা এবার এই বাক্যটার ক্রিয়াপদ দেখুন। আচ্ছা আগে আমার এটা করতি দিয়ে করি, আগে একটা করতি দিয়ে তো করা হয়নি। আচ্ছা যখন যে সমস্ত ক্রিয়াপদ দেখবেন আপনাদের অপরিচিত, মানে শ্রম সাথে ক্রিয়াপদটা অপরিচিত, সেখানে তাহলে কি করবেন? শেষে নকার লাগিয়ে একটা শব্দ করবেন। তাহলে কি হবে? ধাতুটার সাথে নকার দিয়ে শব্দ করলে কি হবে? যেমন গমনম করছেন, পঠনম করছেন, সেরকমই শ্রম সনম, গান্ডীবম শ্রমশনম করোতি হস্তাৎ। এটাকে যদি আমরা এবারে চেঞ্জ করি, কর্মবাচ্যে কি হবে? কর্ম পেয়ে গেছি আমরা এখন।
গান্ডীব হচ্ছে কর্তা, হুম। শ্রমশনম সর্বস্বনাম হচ্ছে কর্ম। কর্ম। তাহলে এটাকে যদি চেঞ্জ করি এখন কি হবে তাহলে? গান্ডীবম তৃতীয়াতে যাবে, গান্ডীবের এটা প্রথমাতে আসবে, শ্রমশা, হ্যাঁ একই রকম পদ শব্দের মতো। শ্রমশানম, মানে দেখছেন একটা জিনিস খেয়াল করে দেখছেন কি, নকারান্ত যে শব্দগুলো হচ্ছে সবই কিন্তু ক্রিয়লিঙ্গের শব্দ। তাহলে শ্রমশনম ক্রিয়াতে হস্তাৎ, তাই তো? এবার দ্বিতীয় বাক্যটা দেখুন, দ্বিতীয় বাক্যটা ক্রিয়াপদটাকে ভালো করে দেখুন, একটা উপসর্গ আছে তার সাথে পড়ি, এখানে ক্রিয়াপদ আছে দয়স্যাতে, হ্যাঁ হ্যাঁ তাহলে ক্রিয়াপদে একটা ইয়কার আছে, হ্যাঁ হ্যাঁ প্লাস আত্মনেপদ আছে। মানে কর্মবাচ্যের ক্রিয়াপদের স্ট্রাকচার কি? হ্যাঁ ধাতু ইয় প্লাস আত্মনেপদ। আত্মনেপদ, হ্যাঁ তাহলে পুরোটাই এখানে দেখতে পাচ্ছি আমরা, তাই তো? হ্যাঁ। তার মানে এই বাক্যটা কোন বাচ্চা আছে? কর্মবাচ্যে, কর্মবাচ্চা আছে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কোন বাচ্চা আসবো? কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্চা। আচ্ছা, এবার তাহলে আগে বাংলাটা দেখুন। দেখুন, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আগে আমাদের সমস্ত সেন্টেন্স স্ট্রাকচার বলুন, সেটার বাংলা মানেটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই বাক্যের বাংলা মানে কি? ত্বক, ত্বক মানে হচ্ছে আমাদের ত্বক, শরীরের যে ত্বক। তাহলে এখানে হচ্ছে পরিদয়স্যাতে, দহন, দহন করা, জ্বালা করা বা জ্বলছে এরকম। তাহলে ত্বক এখানে তাহলে কি হবে? ত্বক এখানে এই বাক্যের তাহলে কি কর্তা না কর্ম? ত্বক এই বাচ্চে কর্তা, কর্তা। ঠিক করে বলুন, কে দহন করছে? ত্বক দহন করছে, ত্বককে দহন করাচ্ছে, তাই তো? তাহলে ত্বক পরিদয়স্যাতে মানে ত্বককে দহন করাচ্ছে, এটা মানে ভাব বাচ্চা করছি আমরা, যে অ্যাকচুয়ালি কর্ম নেই এখানে, সরি কর্ম আছে। তাহলে ত্বককে দহন করাচ্ছে কে? কর্তাটা এখানে উল্লেখ নেই, কে করাচ্ছে? এই পরিস্থিতিটা, এই যুদ্ধটা করা, হ্যাঁ এই যুদ্ধ বা পরিস্থিতি, হ্যাঁ যাদের সাথে যুদ্ধ করতে হবে তারা হচ্ছে আমার আত্মীয় স্বজন। হ্যাঁ, তাহলে এই সমগ্র সিচুয়েশনটাই আমার ত্বকটাকে দহন করাচ্ছে, কর্তাটা এখানে উল্লেখ নেই। তাহলে ত্বক হচ্ছে এই বাক্যের কর্ম, ওই জন্য ত্বকটা কোথায় আছে? কর্ম বলে ত্বক হচ্ছে এই বাক্যে প্রথমাতে আছে, ঠিক আছে? আর কর্তা হচ্ছে এখানে উজ্জ, কর্তা ঈশাবস্তি, মানে উল্লেখ নাস্তি, কর্তার উল্লেখ নাস্তি। তাহলে এই বাক্যটাকে যদি আমরা এখন চেঞ্জ করি তাহলে কোন বাচ্চা যাবে? কর্তৃবাচ্চা যাবে। তাহলে কর্তা যেহেতু নেই, তাহলে আমাদের কর্তাকে মানে তৃতীয়া থেকে প্রথমাতে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমাকে কি করতে হবে? কর্মটাকে কোথায় নিয়ে যেতে হবে? প্রথমাতে, প্রথমা বিভক্তি দ্বিতীয়াতে নিয়ে যেতে হবে, রিভার্স করতে হবে। আপনারা এতক্ষণ যেটা প্র্যাকটিস করছিলেন সেটা সবগুলো কর্তৃবাচ্য থেকে আমরা চেঞ্জ করছিলাম। এবারে আমরা একটা বাক্য পেয়েছি যেখানে বাক্যটাই হচ্ছে মানে অরিজিনাল বাক্যটাই হচ্ছে আমাদের ভাব বাচ্চা আছে, ভাব বাচ্চা না, কর্ম বাচ্চা আছে। তাহলে আমাকে কি করতে হবে? রিভার্স করতে হবে। কর্ম বাচ্চা এখানে কর্মটা প্রথমাতে আছে, সেটাকে আমাকে দ্বিতীয়াতে নিয়ে যেতে হবে। ত্বক শব্দের দ্বিতীয়াতে কি হয়? ত্বচম, ঠিক আছে? দ্বিতীয় এক বছরে ত্বচম। আর ক্রিয়াপদটা কি হবে তাহলে? ধাতু প্লাস প্রত্যয়, ইয়ট আর কিছু নেই, কর্তৃবাচ্যতে ইয়ট কিছু হবে না, ধাতু প্লাস প্রত্যয়। এবার এই ধাতুটা কোন মানে কি ধাতু? আত্মনেপদ না পরস্মৈপদ, সে অনুযায়ী প্রত্যয়টা হবে। ধাতুটা হচ্ছে পরস্মৈপদী ধাতু, তাহলে কি হবে? দাহতি, ত্বচম পরিদাহতি, এরকম হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। এইভাবে হচ্ছে আমাদের সেন্টেন্স গুলো করতে হবে। ত্বক থেকে তচংটা কি হবে? মানে কোন শব্দ রূপ থেকে হলো স্যার?
মানে কার মতন? এই যে শব্দটা ত্বক শব্দটা আসলে মূল শব্দটাই মানে মূল প্রাতিপদিকটাই আসলে হচ্ছে ত্বক, সরি ত্বচ। মূল প্রাতিপদিকই হচ্ছে ত্বচ, মানে চকারান্ত শব্দ। চকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তার প্রথমাতে হয় হচ্ছে ত্বক, দ্বিতীয়াতে হয় ত্বচম, মানে ত্বক ত্বচৌ ত্বচৌ ত্বচঃ ত্বচম ও ত্বচৌ। এখানে স্যার একটা দেখছি যে চকারান্ত বাক শব্দ লেখা, বাক, হ্যাঁ বাচ, বাক, বাচু, ওটাও এখানে বাচাহা। প্রথমাতে কি হবে? বাক। হ্যাঁ, বাক। মানে তার মানে কি চকারান্ত যত শব্দ আমরা পাবো সেগুলোর প্রথমাতে প্রথমার এক বচনে হবে হচ্ছে ককারাম, ক হয়ে যাবে, ত্বক, বাক। ঠিক আছে, কিন্তু বোঝাটা মুশকিল হবে, মানে আমরা যেহেতু জানি না, সেই যে ত্বকটা দেখি ওটা বাচ শব্দের মতন, মানে চকারান্ত। এবারে এটা ওটা আমাদের বুঝতে হবে যে করতে শেষে করতে এইরকম যখন পাচ্ছেন, মানে শব্দরূপে যখন ককার পাচ্ছেন প্রথমার এক বচনে, তাহলে এটা চকারান্তই শব্দ। আচ্ছা, করতে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ওই বললাম অভ্যাস করতে করতে আসবে। এরকম বাক্য অভ্যাস করতে করতে আমরা নতুন নতুন শব্দ পাবো, সেগুলোর অভ্যাস করব, তবেই হবে। আচ্ছা, এরপরে এবারে আমরা একটা বাক্য দেখি যেখানে অনেকগুলো বিশেষণ আছে। ধরুন এরকম একটা, এষঃ পিতা দশরথঃ জ্যেষ্ঠপুত্রম রামম উপদিশতি। এই হচ্ছে বাক্য। এই বাক্যের মানে কি? আচ্ছা, আগে ক্রিয়াপদটা দেখুন, কোন বাচ্চা আছে সেটা বলে মানেটা বলুন। ক্রিয়াপদ তো কর্তৃবাচ্চা মানে আছে। ক্রিয়াপদটা দেখে দেখেই বোঝা যাচ্ছে বাক্যটা কর্তৃবাচ্য। আচ্ছা, এর বাক্যটার মানে বলুন। আচ্ছা, এটা দশরথ শব্দ। এই পিতা দশরথের জ্যৈষ্ঠ পুত্র রামম, রামকে উপদেশ দিচ্ছেন ম্যাডাম কিছু? উপদেশ দিচ্ছেন। এই বাক্যের কর্তাকে? দশরথ। দশরথ হচ্ছে কর্তা। তাহলে কর্তা কোথায় আছে? প্রথমার এক বচন। আর কর্মকে? রামম। কাকে? রামকে। তাহলে এটা হচ্ছে কর্ম, দ্বিতীয়ার এক বচন। এবার বাকি অংশগুলো তাহলে কি? দশরথের সঙ্গে এষঃ পিতা, মানে ওটা বিশেষণ। বিশেষণ কর্তা, তাই তো? হ্যাঁ, কর্তার বিশেষণ মানে কর্তা, কর্তু মানে কর্তা। এটাও পিতা বিশেষণ কর্তু। এগুলো আর লিখছি না, প্রথমার এক বচনই সব আছে, তাই তো? লেখা যাক প্রথমার এক বচন। পিতাও তাহলে যেহেতু বিশেষণ দশরথের, বিশেষণ অনুসারে প্রথমার এক বচন। আচ্ছা,
জ্যেষ্ঠ পুত্রম কোথায় আছে তাহলে? ওটা হ্যাঁ, ওটা নামের বিশেষণ। বিশেষণম রামস্য আছে হচ্ছে তাহলে দ্বিতীয়ার এক বচন। এবারে ক্রিয়াপদ হচ্ছে প্রথম পুরুষ এক বচন। এই বাক্যটাকে চেঞ্জ করলে কি হবে? এই বাক্যটাকে চেঞ্জ করলে কোন বাচ্চা হবে? কর্মবাচ্য হবে, কর্ম তো আছে। অবশ্যই কর্মবাচ্যই হবে। তাহলে জ্যৈষ্ঠপুত্রः রামः, যে কোনো ভাবেই তো করা যাবে, প্রথমটাই করলেই হবে। এসহ হচ্ছে আগে জাস্ট আমরা মানে খুব ছোট করে কর্তা কর্ম ক্রিয়া এই তিনটাকে চেঞ্জ করে নিই, তারপরে বিশেষণগুলোকে পড়ে। আচ্ছা, পিতা আগে কর্তাকে চেঞ্জ করে দিন। পিতা তো পিতা বিশেষণ, পিতা না, হ্যাঁ দশরথ। দশরথকে তৃতীয়াতে নিয়ে গেলে কি হবে? দশরথেন। এরপরে রামः। রাম। আর এটা কি হবে? ধাতু হচ্ছে দিশ ধাতু, মানে দৃশ্য ধাতু প্লাস উপদিশ্যতে। এবারে আমরা তাহলে শুধুমাত্র বিশেষণগুলোকে বিশেষ অনুসারে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। কি হবে? বিশেষণগুলো চেঞ্জ করলে কি হবে? এসহ হচ্ছে এতেন। আর পিতা তো এখন আমি মুখস্থ করিনি। পিতা হচ্ছে তৃতীয়াতে কি হয়? পিত্রা। আর জ্যেষ্ঠ পুত্র এটা অকারান্ত শব্দ, জ্যৈষ্ঠপুত্রः। তাহলে এতেন পিত্রা দশরথেন জ্যেষ্ঠপুত্রः রামः উপদিশ্যতে। বুঝা গেছে? হ্যাঁ। এবারে আপনারা একটা বাক্য বলুন, একটা আপনাদের প্রিয় বাক্য কিছু বলুন। না, আমরা এটাকে আবার চেঞ্জ করতে হবে। করতি দিয়ে আমরা করলাম না, তাই তো? হ্যাঁ। তাহলে করতি দিয়ে আমরা, আচ্ছা এই উপদেশতি এটাকে আমরা যদি করতি করছে দিয়ে বলি তাহলে কি হবে? উপদেশ করছে। তাহলে শব্দটা কি হবে? উপদেশম করতি। তাহলে প্রথমে বাক্যটা আমরা পড়ি আগে। কি হবে? এষঃ পিতা দশরথः এবারে বলুন কি হবে? কর্মটা কি হয়ে যাবে? রামটা কোথায় যাবে? রামেনা। রামটা কোথায় চলে যাবে? ষষ্ঠী চলে যাবে না? হ্যাঁ, রামস্য। রামস্য। রামটা কি ষষ্ঠী? ও কর্মটা, হ্যাঁ কর্ম তো ষষ্ঠী বিভক্তি যাবে। হ্যাঁ ঠিক, রামস্য। তাহলে উপদেশং করতি। মানে রামের বিশেষণ কে ছিল? জ্যেষ্ঠ পুত্র, তাহলে সেটাও ষষ্ঠীতে যাবে। জ্যেষ্ঠ পুত্রস্য এষঃ পিতা দশরথः জ্যেষ্ঠ পুত্রস্য রামস্য উপদেশম করতি। এটাকে আবার চেঞ্জ করলে, মানে বাচ্য পরিবর্তন করলে কি হবে? একই রকমই যেমনটা করেছেন। এতেন পিত্রা দশরথেন যেমন থাকবে। জ্যৈষ্ঠপুত্র, হ্যাঁ ওগুলো তো যেমন। হ্যাঁ জ্যৈষ্ঠপুত্রস্য রামস্য। উপদেশ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে কি হবে? যখন আমরা করতি দিয়ে পড়ছি তখন যেটা নকারান্ত শব্দ সেটাই স্বাভাবিকভাবে সবসময় প্রায় হচ্ছে ক্লিবলিঙ্গ হচ্ছে। তার বাইরে হচ্ছে যদি অকারান্ত দেখি তাহলে পুংলিঙ্গ, আর যদি আকারান্ত হয় তাহলে স্ত্রীলিঙ্গ। এটা হচ্ছে শেষে নকার নেই, তাহলে এটা পুংলিঙ্গ। তাহলে উপদেশঃ
ক্রিয়াতে। ক্রিয়াতে। বুঝা গেছে? আচ্ছা, এবার আপনাদের যদি আমি পরের দিনের জন্য যদি এরকম বলি যেটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়, তো নিজেরা একটু মানে এরকম একটা কোনো একটা ঘটনা হোক বা কোনো একটা গল্প, মানে এইরকম 4 রকম মানে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার থাকবে। ধরুন আমরা 10টা বাক্য লিখলেন, 10টা বা 12টা, যদি আমরা এই যে সেন্টেন্স স্ট্রাকচার দেখছি সেখানে মোটামুটি আমরা এখন 4টে করে স্ট্রাকচার দেখছি এক একটা সেন্টেন্সে, তাই না? একটা হচ্ছে করতে পারছে, তার বাচ্য পরিবর্তনের অংশ, বাচ্য পরিবর্তন করলে সেটা একটা হচ্ছে, দুটো হলো। আবার করতি দিয়ে করলে কর্তৃবাচ্যে করতি দিয়ে তার আবার বাচ্য পরিবর্তন। তাহলে আমরা 4টে করে স্ট্রাকচার দেখেছি সেন্টেন্সে, একই সেন্টেন্সে। 4টে স্ট্রাকচার আমরা যদি কোনো একটা ইনসিডেন্ট লিখতে বলা হয় বা কোনো একটা স্টোরি, সেটা বর্তমানকালেই লিখবেন এবং সেখানে 12টা সেন্টেন্স থাকবে, এইরকম প্রত্যেকটা 4টে করে থাকবে, মানে মিশিয়ে থাকবে আর কি। ধরুন ব্যাপারটা এরকম যে আজ আপনি কিছু একটা প্যারাগ্রাফ লিখছেন এরকম যে আজকে আজকে আমি স্কুলে পড়াতে যাচ্ছি, বা এবারে বর্তমানকালে করলে সমস্যাটা কি হবে, আমাদের স্টোরিটা বানাতে অসুবিধা হবে একটা, মানে ইনসিডেন্ট, তো ইনসিডেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট ফর্মেই হয়ে যায়, যে আজকে আমি স্কুলে গিয়েছিলাম বা যা কিছু এটসেট্রা। তো এখন পাস্ট ফর্ম যেহেতু আমরা দেখিনি, আপনারাও আচ্ছা পাস্ট ফর্ম মানে কি, মানে একটু ক্রিয়াপদ মনে আছে আপনাদের পাস্ট ফর্মের? না দেখুন পাস্ট ফর্মে একটা বলেছে ওই যে অস্থি সহাসন্তি, এটা দিয়ে আস্তাম আচ্ছা আসান, এভাবে স্যার বলেছিল আর কি। আসিহি আস্তাম আস্তা আস্ত আসাম আসবা আসবা আসমা, এরকম কয়েকটা মানে এইভাবে কয়েকটা মানে সেন্টেন্স আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের কি লাগবে, আমরা যখন বর্তমানে যেমন দেখছি করতি দিয়ে বা ক্রিয়াতে দিয়ে দেখছি, আমাদের হচ্ছে তাহলে যদি অতীতকালে করতে হয় আমাদের এই ফর্মগুলোর অতীতকালে লাগবে, তাই তো? মানে এই যে গচ্ছতি তার অতীতকালে কি হয় সেটা লাগবে, আর গম্যাতে তার অতীতকালে কি হয় সেটা লাগবে, সেবতে তার অতীতকালে কি হয় সেটাও লাগবে, আর সেবিয়াতে তার অতীতকালে কি হয় সেটাও লাগবে, মানে অনেকগুলোই লাগবে। আমাদের এখন এই এই খাদতি এইগুলো হয়েছে, ওই সেব্যাতে ওই আত্মনেপদের উকটা হয়নি তো, ওটা কি একই রকম ভাবে তো যাবে না নিশ্চয়ই? না ওটা একটু আলাদা হবে। ওটা হয়নি স্যার, এইটা হয়েছে। এই গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি এর যে অতীতকাল হয়েছে না, অতীতকাল, হ্যাঁ এই সেগুলো একটু কয়েকটা স্যার বলেছেন, আর কয়েকটা বাক্য বলেছেন, ওটা একটা জানলেই হয়ে যাবে। যেমন আপনারা গচ্ছতি জানলে বাকি সব হয়ে যাচ্ছে, সেরকম ওটার ক্ষেত্রেও তাই, একটা জানলে সবগুলো একই রকম। ধরুন গচ্ছতির কি হয়, অগচ্ছত, মানে খাদতি অখাদত, হ্যাঁ 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 একই রকম। যেমন আমি কতগুলো সেন্টেন্স, আমি গ্রাম দেখেছিলাম, আমি আম খেয়েছিলাম, আমি গান গেয়েছিলাম, এরকম কয়েকটা সেন্টেন্স করিয়েছিলেন আর কি। আমি বই পড়েছিলাম, তাহলে তো অতীতকালের ওগুলো হয়েছে, আপনাদের অসুবিধা হবে না। আমি প্রণাম করেছিলাম, এইভাবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের এক মানে আত্মনে পদটা হোক আগে, আত্মনে পদের এরকম অতীতকালে হোক শেয়ার করা আগে, তারপরে আমরা এরকম প্যারাগ্রাফ বানাবো এরকম, বা কোনো স্টোরি আমরা নিজেরা লিখবো, সেটাকে আমরা অনুবাদ করবো, এরকম আমরা 4টে স্ট্রাকচারে করবো। না কঠিন তো কিছু না, আপনারা এই তো ক্লাসে সব বলে দিচ্ছেন। এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কঠিন তো নয়, কেননা একটা নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে পুরোপুরি সবকিছু। হ্যাঁ তা ঠিক। মানে একেবারে নিয়মের বাইরে বিন্দু মাত্র কিছুই হচ্ছে না, পুরোটাই আমাদের এই যে সেন্টেন্স স্ট্রাকচারের যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী পুরোটা চলছে।
আর আমাদের শব্দরূপ কতদূর হয়েছে? শব্দরূপ তো শঙ্খ স্যার তো অনেকে দিয়েছেন, তো আমি তো এখনো অব্দি ওই মুখস্থ সকালবেলা একটু করি, সেইটা ওই সেই রাম হরি মানে সাধু এগুলো মানে কর্তৃ পিতৃ এগুলো এখন আমি ধরিনি। এরকম মানে নপুংসক লিঙ্গ আর আর স্ত্রীলিঙ্গ যা আছে ধেনু, নদী, বধূ, এগুলো চেষ্টা করি, মানে প্রতিদিনই পড়ি একটু একটু করে, একটু একটু আচ্ছা, মনে হয় মনে আছে এরকম আর কি। বাকিগুলো দেখি দু একদিনের মধ্যেই শুরু করব। মাতা পিতা ওইগুলো এখনো হয়নি স্যার। ভগবান ভগবান কবে হবে জানি না। ওগুলো পড়িয়েছেন তো দিয়েছেন, কিন্তু ওগুলো এখনো পড়া হয়নি। বণিক মহান আমার হয়নি, আমি অন্যদেরটা তো জানি না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আরো আরো কিছু রকম সেন্টেন্স দেখি, মানে প্রসিদ্ধ কিছু রকম বাক্য। ধরুন হচ্ছে আমাদের দাদা স্যার, গতকাল আপনি যে দিয়েছিলেন না, গত দিনে যে হোমওয়ার্ক, তাতে আমি না বয়তিকে বয়ম বয়ং করতি, বপতিকে বপং, এগুলো কি হয় বপং মানে ওই যে ওই যে গোলাপ। বয়তি মানে মানে হ্যাঁ, সেলাই ওটাকে করা। যদি বপনাম করতি করেছেন, হ্যাঁ, এটা ওটাকে বপনাম হবে না ম্যাডাম, বয়ানাম করতি। ও বয়নং, বয়নং করতে। বপনাম মানে সেই বীজ বপন করা ও হ্যাঁ হ্যাঁ চাষের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওখানে ম্যাডাম বয়। কিছু না, যখন হচ্ছে নকার দিয়ে যে শব্দটা ইউজ করছেন, হুম ওখানে শুধু ধাতুর সাথে, ধাতুটা হচ্ছে হুম বয়া, মানে তি এর হুম আগে পর্যন্ত ধাতু, হুম ওই হুম হুম। ওই ধাতুটার সাথে ন যোগ করতে হবে। আচ্ছা। মানে নকার দিয়ে যে শব্দটা আমরা ইউজ করছি সেটা আরো সোজা, শুধু হুম। ধাতু, তার সাথে ন যোগ করতে হবে। ও, আচ্ছা, ঠিক একটু আছে। এক মিনিট। আচ্ছা, একটু এক মিনিট দাঁড়ান, মানে আমরা কিছু সুভাষিত করি, তাহলে সুভাষিত আমাদের তাহলে একটু জানা হবে, সেই বাক্যগুলোর অভ্যাসও হবে। একটু এক মিনিট।
শোনা যাচ্ছে তো? হ্যাঁ, সব শুনে যাচ্ছি। ধরুন আমাদের এরকম একটা মানে খুব সুভাষিত আছে এরকম, একে নাপি সুপুত্রেণা সিংহি স্বপিতি নির্ভয়ম সহৈব দশভিঃ পুত্রৈঃ ভারম বহতি বর্ধভিঃ। আচ্ছা, সুভাষিতের মানে মানেটা কি বোঝা যাচ্ছে? মানেটা আমার বুঝতে পারছি না। আচ্ছা, দেখুন মানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, একে না নাপি পুত্রেণা, সুপুত্রেণা স্বপিতি নির্ময়ম। What is स्वपीति सर? बोलिए बेटा। स्वपीति क्या है? क्या? स्वपीति स्वपिति मतलब वो शयन करना है। सोना। हाँ, सोना। एक पुत्र सिंह जो है वो निर्भय होकर सो रहा है। हाँ, एक काम कीजिए, इसको छोड़ दीजिए, इसको मतलब थोड़ा जितने सारे और भी जितने सारे वर्ड है ये हम लोगों का थोड़ा परिचित नहीं होगा, वे कैसे हुआ है, ये न सुपुत्र न, ये कंफ्यूजन होगा। ये तृतीया है लेकिन तृतीया अन्य अर्थ में है तो थोड़ा कंफ्यूजन होगा, इसको छोड़ दीजिए। हमारा जो प्रसिद्ध बहुत मतलब थोड़ा सीधा होगा, ऐसा एक श्लोक लेते हैं। अब সবাই এটা শুনে হচ্ছেন যে উদ্যোগেনা হি সিদ্ধ্যন্তি কার্যাণি না মনোরথৈঃ নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাঃ। এটার মানে বোঝা যাচ্ছে স্যার এটা তো বলে যাচ্ছে হ্যাঁ? স্যার চেষ্টা করলে সব কার্য মানে মনের ইচ্ছা পূরণ হতে পারে। সিংহের ঘুমন্ত সিংহের মধ্যে হরিণ হয়ে যাবে, এটা বুঝতে চায় না। এবার তাহলে আমাদের এই বাক্যের স্ট্রাকচারটাকে মানে এখানে দুটো বাক্য আছে। ফার্স্ট বাক্যটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে একটা, আর তার একটা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে। উদ্যোগেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি না মনোরথৈঃ, অর্থাৎ উদ্যোগের দ্বারাই হচ্ছে কার্য সিদ্ধ হয়, শুধুমাত্র মনোরথ মানে হচ্ছে মনোবাঞ্ছা বা ইচ্ছা করলেই হয় না। তার একটা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, নাহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাঃ, ঘুমন্ত সিংহের মুখে হরিণ কখনো প্রবেশ করে না। তাৎপর্য হচ্ছে কোন রকম উদ্যম বা চেষ্টা না করলে কোনো কিছুই হয় না। আচ্ছা, এবারে প্রথম বাক্যটা আমরা দেখি। প্রথম বাক্যে হচ্ছে আমাদের দেখতে হবে কর্তা কি আছে। উদ্যোগেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি না মনোরথৈঃ। আচ্ছা, এই বাক্যে দেখুন, জাস্ট আমরা এখন শুধু এতটুকুই দেখবো এই বাক্যের কোনটা কোন বিভক্তিতে আছে। উদ্যোগেন কোন বিভক্তি আছে দেখে কি মনে হচ্ছে? তৃতীয় একবার জি হচ্ছে অব্যয়,
সিদ্ধিয়ন্তি হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। হ্যাঁ, ক্রিয়াপদ বহু বচন, বহু বচন। আচ্ছা, এই ক্রিয়াপদটা বহু বচন আছে। এবারে এই ক্রিয়াপদটা দেখে কি মনে হচ্ছে বাক্যটা কোন বাচ্চের? এ করতে পারছে। ইয়কার আছে কিন্তু, করতে পারছে না স্যার? অবশ্যই কর্তৃবাচ্য। কেন? কর্মবাচ্য হলে ইয়ের হ্যাঁ। সাথে আপন পদ থাকতো, হুম। যেহেতু এটা পরস্পর হ্যাঁ, এটা পরস্পরই পদ। তাই হ্যাঁ, কর্তৃবাচ্য। হ্যাঁ, তাহলে প্রথম পুরুষের বহু বচন সিদ্ধিয়ন্তি। হ্যাঁ, প্রথম পুরুষে বহু বচন। আচ্ছা, কি মানে কি বলা হচ্ছে? উদ্যোগের দ্বারা কি সিদ্ধ হয়? কার্য সিদ্ধ। কার্য। কে সিদ্ধ হয়? কার্য। কার্য। তাহলে কার্য এখানে তাহলে কি? কর্তা, তাই তো? হ্যাঁ। প্রথমার বহু বচন। হুম। তাহলে এই বাক্যটা এখানে হচ্ছে ক্রিয়াটা হচ্ছে অকর্মক, তাই তো? হ্যাঁ, অকর্ম। নটাও হচ্ছে অব্যয়। আর মনোরথ হইহি কোথায় আছে? নরইহি। হ্যাঁ, হ্যাঁ, তৃতীয়ার বহু বচন। তৃতীয়ার বহু বচন। হ্যাঁ। সেবার আমাদের দেখতে হবে তাহলে আমরা কর্তা পেয়ে গেছি, ক্রিয়া পেয়ে গেছি, তাই তো? এবারে এই তাহলে এইগুলো তাহলে কি আছে তৃতীয়াতে? বাকি যেগুলো আছে আমরা জানি কি যে কর্তৃবাচ্যে কর্তা কোথায় থাকে? প্রথমাতে থাকে। হ্যাঁ। তাহলে কর্তা প্রথমাতে আছে, আর যেহেতু কর্তা প্রথম পুরুষ বহুবচন তাই ক্রিয়াপদও প্রথম পুরুষ বহুবচন আছে। তাহলে এই যে তৃতীয়া যেগুলো আছে তাহলে সেগুলো কিসে? এই তৃতীয়া বিভক্তি গুলো এই বাক্যটা তো কর্তৃবাচ্যের বাক্য, তাহলে এগুলো তো কর্তা না, তাহলে কর্তা এই তৃতীয়াতে এগুলো হচ্ছে না। এই যে তৃতীয়া গুলো সেগুলো কি? এগুলো হচ্ছে করণ, করণ কারকের তৃতীয়া, ঠিক আছে? তাহলে আমরা যখন সেন্টেন্স চেঞ্জ করি আমরা কিন্তু করণ কারককে চেঞ্জ করি না, আমরা কাকে কাকে চেঞ্জ করি? কর্তা, কর্ম আর কর্ম। আর এই তৃতীয়া গুলো কিন্তু যেমন তেমনই থাকবে। করণ মানে বাকি কারক চেঞ্জ হয় না, কোনো বাকি কারকের কোনো বিভক্তি চেঞ্জ হয় না, শুধু কর্তা কর্ম এই দুটোর ক্ষেত্রে বিভক্তি চেঞ্জ হয়, আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা এই বাক্যটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি তাহলে কি হবে? এগুলো যেমন তেমন থাকবে। আচ্ছা, সিদ্ধিয়ন্তি হচ্ছে ধাতু, তার সাথে ইয় যোগ করলাম, পদ করলাম, তাই তো? কেন? এখানে হচ্ছে যেহেতু মানে এবার কার্যানি কর্তা, সেটা কোথায় যাবে? দ্বিতীয়াতে যাবে, সরি তৃতীয়াতে যাবে। কার্যেই বহু বচন, তৃতীয়ার বহু বচনে গেল। আর এটা কি হবে? প্রথম পুরুষ এক বচনেই হবে, ফিক্সড, তাই তো? ভাববাচ্য মানে ফিক্সড। উদ্যোগে নাহি সিদ্ধিয়াতে কার্যেহি না মনোরথৈহি। বোঝা গেল তাহলে? আচ্ছা, এবারে দ্বিতীয় বাক্যটা, নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাহা। আগে আমরা স্ট্রাকচার দেখবো। এখানে ক্রিয়াপদ প্রবিশন্তি। আচ্ছা, তাহলে বাক্যটা কোন বাচ্চের বাক্য? কর্তৃবাচ্য। নটা হচ্ছে অব্যয় হি, অব্যয়। সুপ্তস্য কোথায় আছে? ষষ্ঠী বিভক্তি। সিংহস্য তাই ষষ্ঠী এক বচন। ষষ্ঠী এক বচন। আচ্ছা, প্রবিশন্তি হচ্ছে ক্রিয়াপদ, প্রথম পুরুষ বহুবচন। মুখে সপ্তমী এক বচন। মৃগাহা প্রথমা বহু বচন, এটা হচ্ছে কর্তা। আচ্ছা, এই বাক্যে তাহলে কর্ম আছে কি? না, কর্ম নেই। কর্ম নেই। কে প্রবেশ করে? মৃগ। কি প্রবেশ করে? মৃগ। তাহলে হচ্ছে কর্ম নেই।
এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, শুধুমাত্র এটাও ভাব বাচ্চাই হবে, তাই না? হুম। তাহলে চেঞ্জ করলে শুধুমাত্র প্রবিশন্তি আর মৃগা হয়, এই দুটো অংশ চেঞ্জ হবে, বাদ বাকি সব একই থাকবে। হ্যাঁ। তাহলে কি হবে চেঞ্জ করলে? প্রবিশ্যতে ভবিষ্যতে। আর এটা কি হবে? মৃগৈ মৃগৈ তাহলে বোঝা গেছে। হ্যাঁ স্যার মৃগটা স্যার শব্দরূপটা কি শব্দের মতো স্যার? হ্যাঁ, ওটা সপ্তমী সপ্তমী থাকবে। না মৃগ স্যার মৃগ শব্দরূপটা স্যার মৃগ। আপনার কথাটা না ঠিকঠাক শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বাকিদেরকে মিউট করছি, তারপর আপনি বলুন দেখি শোনা যায় কিনা দেখি। আচ্ছা দেবাশিস বাবু বলুন। স্যার মৃগ শব্দের রূপটা মানে কোন শব্দের মধ্যে? ও মুখ, আচ্ছা মুখ হচ্ছে ওখানে। মৃগ মৃগ ও মৃগ, মৃগ হচ্ছে পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের মধ্যে। রাম শব্দের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দেখুন ওটা আপনারা কিন্তু বুঝতে পারছেন কেন অকারান্ত শব্দ প্রথমার বহু বচনে আছে, মৃগ শব্দ এমনি শেষে অকার আছে, আর আমরা মানে বহু বচনের রূপটা কি দেখছি, প্রথমার বহু বচনে মৃগাহা। যদি এটা অকারান্ত ক্লিবলিঙ্গ হতো তাহলে কিন্তু মৃগানি এরকম হতো। মৃগাহা দেখেই বোঝা যাচ্ছে শব্দটা পুংলিঙ্গের শব্দ, কারণ অকারান্ত পুংলিঙ্গের প্রথমার বহু বচনে আকার মানে আকার হবে, বিসর্গ হবে, সেটা পুংলিঙ্গের ক্ষেত্রেই সম্ভব। ক্লিবলিঙ্গ হলে সেটা ফলানি এরকম হয়। আচ্ছা আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো একটা আর একটা সুভাষিত দেখবো এরকম। আচ্ছা, এবারে যে একটা সুভাষিত দেখবো সেটা খুবই মানে সুন্দর, অর্থটা খুব সুন্দর। সুভাষিত এমনিতেই সবই সুন্দর। ধরুন এরকম একটা সুভাষিত রয়েছে, চিতা চিন্তা সমানাস্তি বিন্দুমাত্রম বিশেষতা আচ্ছা সজীবম দহতি চিন্তা নির্জীবম দহতি চিতা। দেখুন সুভাষিতটার অর্থটা খুব সুন্দর। কিরকম অর্থ? চিতা চিন্তা, চিতা মানে আমাদের যেটা আমরা যেখানে দাহ করা হয় সেই চিতা। তাহলে চিতা চিন্তা সমান আস্তি, অর্থাৎ চিতা এবং চিন্তা দুটোই সমান। চিতা আর আমরা যে চিন্তা করি এই দুটোই সমান। বিন্দু মাত্রাম বিশেষতা, মানে বিশেষ মানে মানে ভেদ বা পার্থক্য, সেটা বিন্দু মাত্র, কিছুটা সামান্য পার্থক্য আছে দুটোর মধ্যে। কি পার্থক্য? সজীবম দাহতি চিন্তা, চিন্তা হচ্ছে জীবিত ব্যক্তিকে হচ্ছে দহন করে, দহন করে মানে পোড়ায়। চিন্তা হচ্ছে জীবিত ব্যক্তিকে দহন করে, পুড়িয়ে দেয় বা পোড়ায়। আর চিতা
নির্জীবম দহতি। চিতা হচ্ছে মৃত মানুষকে দহন করে। হ্যাঁ, খুব সুন্দর এটা। হুম। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করি, আচ্ছা এখান থেকে আমরা কটা বাক্য পেতে পারি? দেখুন, এখান থেকে আমরা 4টে বাক্য পাবো। চিতা, চিন্তা, সমানা, অস্তি, এটা একটা বাক্য হবে। তারপরে বিন্দু মাত্রম বিশেষতা, মানে সামান্য পার্থক্য, অস্তি ক্রিয়াটা অধ্যাহার করতে, মানে সামান্য পার্থক্য আছে। অস্তি ক্রিয়ার শ্লোকে নেই, কিন্তু ক্রিয়া ছাড়া তো বাক্য হয় না, সমাপিকা ক্রিয়া ছাড়া কোনো বাক্য হয় না। তাই অস্তি ক্রিয়াটা আমাদেরকে অধ্যাহার করতে হবে, যে ওটাকে যেটা নেই সেটাকে ধরে নিতে হবে, আছে একটা অধ্যাহার করতে হবে। আচ্ছা, তারপরে সজীবম দহতি চিন্তা, এটা একটা বাক্য। আর নির্জীবম দহতি চিতা, এটা একটা বাক্য। 4টে বাক্য, তাই তো? 4টে বাক্য আমরা পাবো এখানে। হুম। 4টে বাক্যের, দেখুন 4টে বাক্যের ক্রিয়াপদগুলো যদি আমরা দেখি, অস্তি, এখানেও অস্তি, এখানে দহতি, এখানেও দহতি। ক্রিয়াপদ দেখে কি বোঝা যাচ্ছে? বাক্যগুলো সবগুলোই কর্তৃবাচ্যে আছে। কর্তৃবাচ্য। হুম। এগুলোকে চেঞ্জ করলে কি হবে? আকারান্ত শব্দ। অস্তি মানে থাকা, চিতা এবং চিন্তা দুটোই হচ্ছে সমান। তাহলে এখানে অস্তি ক্রিয়ার কি কোনো কর্ম হয়? এটা অকর্মক ক্রিয়া। হুম। তাহলে এখানে কর্তা কারা? এটা কর্তা, এটা কর্তা, এক এক, এটাও কর্তা, এক এক। আর সমানা, এটা হচ্ছে কর্তার বিশেষণ। ও বিশেষ, আচ্ছা। চিতা এবং চিন্তা কেমন? সমান, সমান। মানে অ্যাডজেক্টিভ। তাহলে বিশেষণ এক এক। তাহলে এই বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করে কি করতে হবে? সবগুলোকেই তৃতীয়াতে নিয়ে যেতে হবে, আর কিছু না। তাহলে চিতা, লতা শব্দের তৃতীয়াতে কি হয়? লতায়া, লতায়া, চিতায়া। চিতায়া, চিতায়া, চিন্তা শব্দের চিন্তায়া, 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 সমানায়া, সমানায়া, এর হচ্ছে কর্মবাচ্য করলে কি হয়? বা ভূয়াতে। ধুয়তে। মানে অস্থি হচ্ছে, এখানে ধাতুটা আসলে কি ধাতু? ভূ ধাতু। ভূ ধাতু, ঠিক আছে। তাহলে তার কর্মবাচ্য ভূয়াতে। তাহলে এখানেও কি হবে? এখানেও কি হবে? এখানেও তাই। বিন্দু মাত্রম, মাত্রাম, এটা হচ্ছে এক প্রকারের, এটা অ্যাডজেক্টিভ না, এটা ক্রিয়া বিশেষণ অ্যাকচুয়ালি, ঠিক আছে। বিশেষতা মানে পার্থক্যটা কিরকম? বিন্দু মাত্র। ও তাহলে এটা হচ্ছে মানে ঠিক ওই বিশেষতার অ্যাডজেক্টিভ না, ওই ক্রিয়া বিশেষণের মতোই কাজ করে, মানে জোরে দৌড়ায়, ঠিক ওই রকমটাই। তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, বিন্দু মাত্রাম এটা চেঞ্জ হবে না। শুধু বিশেষতাটা চেঞ্জ হবে। বিশেষতায়া, বিশেষতায়া, ভূয়াতে। এখানে কি হবে? এখানে এই বাক্যের এটা ক্রিয়া, চিন্তা হচ্ছে কর্তা, তাই তো? কে দহন করে? চিন্তা, কর্তা। আর সজীবমটা কাকে? কর্ম, হ্যাঁ, কর্ম, সজীবম, সজীব মানুষ, সজীব যে তাকে। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে চেঞ্জ করলে কর্মটাকে প্রথমে নিয়ে যাব, তাই তো? সজীবম, সজীবহ, কি হবে? দহ দহ্যাতে। আর চিন্তাটাকে তৃতীয়ায় নিয়ে যাব, চিন্তায়া। সজীবহ চিন্তায়া দহ্যতে।
এটাও একই রকমই, তাই কি হবে? নির্জীবাহ নির্জবাহ দেহাত্তে দৈষ্যাতে, হ্যাঁ উচ্চারণটা হবে ম্যাডাম দৈষ্যাতে, দৈষ্যাতে 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 বিস্তয়া। চিতায়া। ঠিক আছে, তাহলে একটু আজকে একটু কঠিন বাক্য হয়ে গেছে, অসুবিধা নেই, বাক্যগুলো সহজ, মানে শুধুমাত্র আমাদের শুনে মনে হয়েছে শ্লোকের বাক্য, তাই এতটুকু মানে কঠিন এতটুকুই মনে হয়েছে যে যেহেতু শ্লোকের বাক্য, তাই আমরা যে বাক্যগুলো প্র্যাকটিস করছি তার মধ্যে নয়, মানে শ্লোকের বাক্য এতটুকুই হচ্ছে কাঠিন্য। এই শেষের দুটো শেষের শ্লোকটা স্যার কিসের মধ্যে আছে? কিসের মানে মধ্যে আছে বলতে এমনি ম্যাডাম? মানে এই শ্লোকটা এমনি মানে এই যে এটা শ্লোকটা বললেন, এই শ্লোকটা এমনি মানে এমনি চলে আসছে নাকি এটা কোনো হ্যাঁ মানে এগুলো সুভাষিত ম্যাডাম, সুভাষিত বলতে সুভাষিত? আচ্ছা, হ্যাঁ, এবার সুভাষিত তো এরকম কিছু নেই, মানে কোন সুভাষিত হচ্ছে মানে চলে শুধু আসছে। কালেকশন, আচ্ছা, মানে আমাদের এই সংস্কৃত সাহিত্যে এরকম যত পাওয়া যায় সেগুলোর হচ্ছে কালেকটিভ এরকম বই পাওয়া যায়, সুভাষিতের উপরে বই পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এই যে সেটা মহারাজ দেখলাম সেদিন গেলাম, ওই মহারাজের একটা বই আমি নিয়ে এসেছি, সুভাষিতে জীবন গড়া, এরকম একটা। আচ্ছা, হ্যাঁ তো এই সুভাষিত হচ্ছে কালেকশন, এবারে এগুলো এগুলো সোর্স অ্যাকচুয়ালি কার লেখা এটা বলা সম্ভব না এগুলো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এগুলো তো সব ওই বিভিন্ন লেখক লিখে গেছেন, এবারে সেগুলো হ্যাঁ, শুধু কালেকশন করা হয়েছে, মানে চলে আসছে। পাওয়া যায়। ওই সুভাষিত গুলো খুব সুন্দর, মানে ওগুলো পড়লে আর কি খুব সুন্দর লাগে, হুম, আমরা ওই জন্যই তো এটাকে সুভাষিত বলছি, সুভাষিত মানে যেটা সুন্দরভাবে ভাষিত হয়েছে আচ্ছা, আচ্ছা। সেটাই সুভাষিত, মানে সুন্দরভাবে ভাষিত মানে খুব মানে যেটা খুব সুন্দরভাবে বলা হয়েছে, শুনেই একটা চমৎকার লাগে, হুম, এটাই সুভাষিত। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, আর এটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা একটু বারবার মানে কিছু কিছু বাক্য প্র্যাকটিস করুন, আমি কিছু বাক্য দিয়ে দিচ্ছি, এরকম 10টা বাক্য দিয়ে দেবো ঠিক সংস্কৃতে, আছে, সেগুলোর তারা এরকম 4টে করে ফর্মে করবেন, যেমনটা আমরা ঠিক আছে। শিখেছি, মানে আমার দেওয়া যেটা একটা ওটা থাকছে ওটা অরিজিনাল, ওটার উপরে আমরা কটা করে মানে স্ট্রাকচার করবো আরো 3টে, যে বাক্যটা দেওয়া হবে তার বাচ্য পরিবর্তন করতে হবে, এবং সেই বাক্যটাকে করতি দিয়ে করতে হবে, করতি দিয়ে করে সেটার আবার বাচ্য আর পরিবর্তন, আবার বাচ্চা। হ্যাঁ, ঠিক। মানে যে বাক্যটা দেওয়া হবে তার উপরে আবার 3টে করে স্ট্রাকচার করতে হবে আমাদের, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন, হ্যাঁ, শুভরাত্রি স্যার। শুভরাত্রি।